অন্তত প্রায় ২ যুগ পরে বিজিবি চোখে চোখ রেখে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে বর্ডার গার্ড নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনীর ভূমিকা পালন করেছে। এক্ষেত্রেও এই দেশের জনগণের শক্তি তাদের অনুপ্রেরণা। আমরা মনে করি অন্যায়ভাবে আমাদের উপরে যদি কোনো কেউ এরকম হত্যাকাণ্ড ঘটায়, আমাদের দেশের নিরাপত্তা বাহিনী ঠিক এভাবেই দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনীর মতো কাজ করবে। স্যালুট বিজিবিকে। আমরা ইন্ডিয়ান গণমাধ্যম আনন্দবাজার ওইটার বরাত দিয়ে জানতে পারলাম বা দেখতে পেলাম যে সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা উনি আবার বীরের বেশে ফিরবেন এমনই বার্তা দিয়েছেন এবং দেশেও অনেক নেতাকর্মীকে আমরা উচ্ছ্বাসিত দেখছি যে তারা প্রস্তুত রয়েছে। আসলে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরে আসার আর সম্ভাবনা এই দেশে আছে কিনা বা আপনারা সে সুযোগ দিবেন কিনা? যেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে গত ১৭ বছর এই দেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে, দুঃশাসন অপশাসন চালিয়েছে, যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। সেটার জন্য এই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে, সুদৃঢ় রাখতে হবে। বাংলাদেশের মানুষ ওই ফ্যাসিবাদকে আর ফেরত দেখতে চায় না, কিন্তু শর্ত হচ্ছে ফ্যাসিবাদ বিতাড়নের মধ্য দিয়ে মানুষ যে একটি শান্তিময় বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই শান্তিময় বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে হবে মানুষকে। এদেশের মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু তার মুখের ভাষা, তার কণ্ঠরোধক এরকম কোনো কিছু এদেশের মানুষ পছন্দ করে না। সেই কারণে শেখ হাসিনা এবং তার গড়া আওয়ামী লীগ এই বাংলাদেশে আর কোনো দিন প্রতিষ্ঠিত হবে এটা আমি বিশ্বাস করি না। যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়, তাহলে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী চরিত্র, সেই ফ্যাসিবাদী চরিত্র, ফ্যাসিবাদী অপকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পরিপূর্ণভাবে নতুন করে যদি কোনো রাজনীতি তারা করতে পারে, ক্ষমা চেয়ে জাতি যদি ক্ষমা করে তাহলে উপহার দিতে পারে, তাহলে তাদের রাজনীতি করার সুযোগ আছে। গণতান্ত্রিক রাজনীতিতে সবাই রাজনীতি করতে পারবে, কিন্তু ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশে আর কোনো দিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। কারোরই রাজনীতি করার সুযোগ থাকবে না মনে হচ্ছে আমার কাছে। এই মুহূর্তে দেশের মানুষ একটি বিষয়ে খুবই অস্থির রয়েছে এবং রাজনীতিকরাও অনেক টেবিল টক সহ নানান জায়গায় কথা উঠছে। সেটি হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের নির্বাচনের ঠিক ৩ দিন আগে মার্কিন চুক্তি। এটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? ইউনূস সাহেব ৩ দিন আগে তড়িঘড়ি করে যে চুক্তিটা করেছেন এবং এই চুক্তির যে ক্লজগুলো আমরা দেখেছি, যে শর্তগুলো আমরা দেখেছি, শর্তগুলো একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য এই ধরনের চুক্তি কোনো স্বাধীন চেতা মানুষ বা দেশপ্রেমিক কোনো মানুষ এটা করতে পারে না। এটা আমার মনে হয় ইউনূস সাহেবকে দিয়ে করানো হয়েছে এবং ইউনূস সাহেবও কী কারণে করেছেন তিনিই বলতে পারবেন। এবং এটা একটা শৃঙ্খলের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে আসাটা খুব একটা সহজ হবে না, কঠিনই হবে। এক্ষেত্রেও দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের রাজনীতিতে যদি আমরা পা না দিই, তাহলে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরাই আমাদের মতো করে টিকিয়ে রাখতে পারবো। কিন্তু আধিপত্যবাদ বিরোধী বা সাম্রাজ্যবাদী শক্তি তখনই সুবিধাটা নেয় যখন আমাদের মধ্যে অনৈক্য তৈরি হয়, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ থাকে, তখনই কিন্তু আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি তখনই সুযোগ নেয়। সেই সুযোগেই ইউনূস সরকারকে দিয়ে এরকম একটি কাজ করিয়েছে। অনেকদিন পরে বাংলাদেশ বর্ডার গার্ড পাল্টা জবাব দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বর্তমানে হয় অন্তত প্রায় ২ যুগ পরে বিজিবি চোখে চোখ রেখে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে বর্ডার গার্ড নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনীর
ভূমিকা পালন করেছে। এক্ষেত্রেও এই দেশের জনগণের শক্তি তাদের অনুপ্রেরণা। আমরা মনে করি অন্যায়ভাবে আমাদের উপরে যদি কোনো কেউ এরকম হত্যাকাণ্ড ঘটায়, আমাদের দেশের নিরাপত্তা বাহিনী ঠিক এভাবেই দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনীর মতো কাজ করবে। স্যালুট বিজেপিকে। বাংলাদেশ সরকারকে ফেলে দিতে ভারতের কোনো গোপন তৎপরতা বা চক্রান্ত আছে কিনা আপনি কি মনে করেন? এইটা তো ধরেন বড় বড় দেশগুলো, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রসহ যারা পরাশক্তি বলতে আমরা যাদেরকে বুঝি, তারা সবসময় এই ছোট ছোট দেশগুলো আমাদের মতো একটু দুর্বল, তুলনামূলক দুর্বল রাষ্ট্রের প্রতি তাদের নজর থাকে এবং তাদের একটা আধিপত্য বিস্তার করতে চায়। এটা ভারত বরাবরই করে এসছে, এখনো করছে, কারো না কারো মাধ্যমে করছে এবং এটা তারা করেই যাবে। এখানে আমাদেরকে ওই যে বললাম, দেশপ্রেমিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে তাদের এই অপতৎপরতা। কারণ গত 17 বছর তো তাদেরকে একটা অঙ্গরাজ্যের মতোই এই দেশকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে এবং তাদের দিক নির্দেশনা, তাদের স্বার্থ, এগুলোই ছিল বাংলাদেশের মানুষের স্বার্থের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে তাদের স্বার্থকে। সো তাদের যে এই বিশাল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক একেবারেই হঠাৎ করে শেষ হয়ে যাবে বা নেটওয়ার্ক শূন্য হয়ে যাবে, এটা কামনা করার কোনো সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে শুধু ভারত না, অন্যান্য রাষ্ট্রেরও এরকম গোপন বাহিনী, তারপরে তাদের গোয়েন্দা বাহিনী, তারা বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থে কাজ করবে। কিন্তু আমরা যদি আমাদের দেশপ্রেমকে না ভুলে যাই, তাহলে অন্য বাহিনী আসলে কিছু করতে পারে না। এক্ষেত্রে দায়ী তো আমরা, আমাদেরকেই তো তারা ব্যবহার করে, আমরাই তো বিক্রি হয়ে যাই। গণভোট প্রসঙ্গে নানান গুঞ্জন আছে, বিরোধীরা তো খুবই ক্ষিপ্ত এটা নিয়ে, তা বাস্তবায়ন না হলে আন্দোলনে যাবে। গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি? গণভোট তো দেখেন, গণভোটটা তো একটা প্রেক্ষাপটে গণভোটটা কিন্তু আয়োজন হয়েছিল। গণভোট আইনে রূপান্তর করতে গেলে গণভোটকে সংসদে পাশ করতে হয়। সেক্ষেত্রে গণভোটের যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে যতটুকুন পার্থক্য রয়েছে, তফাৎ রয়েছে, সেগুলো সংসদে আলোচনা করে আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। এখানে বিরোধী দল যেটা করছে বারবার, সেটা হলো যে বিরোধী দলের তো আমাদের দেশের একটা নেচার যে বিরোধী দলের রাস্তায় কোনো না কোনো ইস্যু নিয়ে থাকতে হয় এবং এই জুলাই সনদ বা জুলাই আন্দোলন, এটার একটা ইস্যু তারা কাজে লাগিয়ে অনেক কিছুই গত 2 বছর অন্তত তারা করছে। আন্দোলনের হুমকি দেওয়া এটা একটা রেওয়াজ বিরোধী রাজনীতির, সেটা তারা দিতেই পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিকভাবে তারা রাজনীতি করবে, আন্দোলন করবে, কিন্তু এই জাতীয় ঐক্যমত্য যেখানে প্রয়োজন, সেখানে এই মতভেদগুলো, মতপার্থক্যগুলো নিজেদের মধ্যে আলোচনা করেই সমাধান করা সম্ভব। এটা রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অন্তত এই বিরোধী দলের কোনো কিছু করা সম্ভব না। কারণ এই বিরোধী দলের ইতিহাস আমরা জানি। এই বিরোধী দল, তাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে আন্দোলন করতে গিয়ে। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বিরোধী দল কোনো কর্মসূচিও পালন করেনি। ইভেন বিএনপির সাথে যুগপৎ কর্মসূচি করার মতো সাহসও তাদের ছিল না, তারা গর্তের মধ্যে লুকিয়েছিল। তো তারা যে আজকে বড় বড় কর্মসূচি, বড় বড় মিছিল, বড় বড় করতে, আমি যদি প্রশ্ন করি 2014 সালের পর থেকে 24 সাল পর্যন্ত আপনারা কয়টা বেতনকরের মিছিল করেছেন, কয়টা এরকম বড় ধরনের সমাবেশ করেছেন, কয়টা বিভাগীয় সমাবেশ করেছেন? সো হ্যাঁ, আন্দোলন করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কিন্তু জাতীয় প্রয়োজনে যে বিষয়গুলি ঐক্যমত প্রয়োজন, সেগুলিতে ঐক্যমত হয়েই জাতীয় সমস্যাগুলোর সমাধান করা উচিত। কথায় কথায় যে সমস্ত হুমকি দেওয়া হয় এবং যে সমস্ত ভাষা হুমকি দেওয়া হয়, সেগুলির ব্যাপারে তাদের পুনর্বিবেচনা করা উচিত যে আসলেই যে এখনও যে একটি সরকারের যে সময় বা তাদেরও যে অবস্থান, সেই অবস্থান থেকে এই ধরনের এই ভাষায় কথা বলার মতো সুযোগ বা পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়েছে কিনা প্রত্যেকের বিবেচনা রাখা উচিত। সরকারি দলেরও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা উচিত। সরকারি দলের উচিত যতটুকুন সম্ভব ততটুকুন বিরোধী দলের সঙ্গে সমঝোতা করে বিরোধী দলকে আস্থায় এনে তারপরে
সমস্ত কিছু পরিচালনা করা। আর বিরোধী দলের উচিত তথাকথিত বিরোধী দলে পরিণত না হয়ে দায়িত্বশীল বিরোধিতার ভূমিকা পালন করা উচিত। দায়িত্বশীল বিরোধী দল হলে সেখানে তাদেরও জনপ্রিয়তা বাড়বে। আর যদি এই তথাকথিত বিরোধী দলের ভূমিকা পালন করে, তাহলে সেটাও জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।